আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট বিষয়। সাধারণত আমরা বর্তমান সময়ে একটু এই ধরনের মামলা মোকদ্দমা বেশি দেখে থাকি আমাদের সমাজে। তো আমার বিষয়টি হলো বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1908। এই আইনের অধীনে মামলা মোকদ্দমা, তদন্ত, শাস্তি, এই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সাধারণত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1908 এখানে এই আইনটিতে মূলত হচ্ছে টোটাল 6টি ধারা রয়েছে, আর বাকি ধারাগুলি হচ্ছে ওমিটেড হয়ে গেছে। তো আজকের মূল ধারাগুলি নিয়ে আলোচনা করব এবং কিভাবে একটি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত স্টেজ কিভাবে চলে এবং কি রকম শাস্তি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা জানবো বিস্ফোরক দ্রব্য আসলে কি, কোন দ্রব্যগুলিকে, কোন উপকরণগুলিকে আমরা বিস্ফোরক দ্রব্য হিসেবে চিহ্নিত করতে পারবো, এই বিষয়টা নিয়ে আজকে প্রথমে আলোচনা করব। সাধারণত যে কোনো যন্ত্রপাতি বা যন্ত্রের সরঞ্জামকে বোঝাবে, অর্থাৎ একটা বিস্ফোরক দ্রব্য তৈরি করতে গেলে যে যন্ত্রগুলি প্রয়োজন সেগুলিকে এখানে অন্তর্ভুক্ত করবে এবং এটার সাথে সংশ্লিষ্ট যত সরঞ্জামাদি আছে সবগুলোকে অন্তর্ভুক্ত করবে এবং বোঝাবে। এখানে আসলে বিস্তারিত আলোচনা করার মতো ওইভাবে কিছু নেই, ছোট একটি আইন। আমি জানি 3 থেকে 6 ধারা পর্যন্ত শাস্তি নিয়ে আলোচনা করেছে এবং তদন্ত স্টেজ নিয়েও আলোচনা করেছে, কতদিনের ভিতরে বা কোন আইনের অধীনে তদন্ত চলবে বা কতদিন পর্যন্ত চলবে, এই সম্পর্কে আসলে এখানে আলোচনা করেছে। তো এখানে তদন্ত স্টেজে বলেছে যে আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 সালের এই আইনের অধীনেই তদন্ত কার্যক্রম সবকিছু চলবে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে যে মামলাগুলি হবে এই মামলাগুলির তদন্ত কার্যক্রম সবকিছু আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন অনুসারেই হবে। দেখা যায় যে হঠাৎ করে কেউ একটা বোমা ফাটিয়ে দিয়েছে সমাজে ক্ষতি করার জন্য, বা একজনের সাথে আরেকজনের শত্রুতা আছে, পূর্ব শত্রুতা, দ্বন্দ্ব আছে, যে কোনো হঠাৎ করে তার বাড়িতে কেউ একজন বোমা ফাটিয়েছে। তো এখন আপনি কি করবেন? এখন তো অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন। আপনার তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, দেখা যায় অনেক মানুষ মারা গেছে, আপনার অনেক কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তো আপনি কি করবেন? অবশ্যই আপনি মামলা করবেন। তো সাধারণত মামলা কিন্তু এখানে দুইভাবেই করা যায়, এটা অবশ্যই ফৌজদারি মামলা হবে। তো সেক্ষেত্রে এই বিস্ফোরক দ্রব্য আইনটি কিন্তু একটি ছোট আইন আসলে, কিন্তু এর শাস্তি কিন্তু ভয়ঙ্কর রয়েছে এবং এর শাস্তি কিন্তু অনেক বড়। আপনি একজনকে মার্ডার করলে, অর্থাৎ আপনার বিরুদ্ধে মার্ডার প্রমাণ হলে যে শাস্তি হয়, ঠিক তেমনি কেউ যদি কারো অধীনে বা কারো শরীরে বা কারো বাড়িতে যদি বোমা ফাটায় বা বোমা ফাটানোর চেষ্টা করে, সেক্ষেত্রেও কিন্তু তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। সাধারণত এই 3 ধারা থেকে শাস্তি শুরু হয়েছে। তো এখানে প্রথমে 3 ধারায় যেটা বলা হয়েছে, 3 ধারায় বলেছে যে জীবন, ব্যক্তি বা সম্পত্তির বিপন্ন হতে পারে এমন বিস্ফোরণ ঘটালে শাস্তি কি হবে? শাস্তি হবে, সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অথবা শুধু এখানে যদি বিস্ফোরণ ঘটায় সেক্ষেত্রে যে শাস্তি হবে এমনটা নয়, কেউ যদি চেষ্টাও করে বা বিস্ফোরণ ঘটিয়েছে কারো ক্ষতি হয়নি, একটা খোলা স্থানে একটা বোমা ফাটিয়েছে, কোনো ক্ষতি হয়নি কারো, তারপরেও কিন্তু এখানে বলা হয়েছে যে এটা সংগঠিত হোক বা না হোক তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এটার সাথে কিন্তু জরিমানা, অর্থদণ্ড করতে পারে এবং 10 বছরও কিন্তু শাস্তি হতে পারে, মিনিমাম শাস্তি হতে পারে 5 বছর সশ্রম কারাদণ্ড। তো বুঝতেই পারছেন যে এই বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1908 এর অধীনে যদি আপনি কোনো একটা বোমা ফাটান বা বিস্ফোরক দ্রব্য যদি বাস্ট করেন বা গোলা বারুদ যদি বাস্ট করেন বা আপনি ককটেল ফাটিয়েছেন, আপনি এখানে গ্রেনেড হামলা করেছেন, সেক্ষেত্রেও কিন্তু এই আইনের অধীনে আপনার শাস্তি হতে পারে ভয়ঙ্কর। এই বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1908 এর অধীনে মামলা মোকদ্দমা করা হলে এবং কারো বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণ হয়, কেউ যদি চেষ্টা করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা 10 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে, এর সাথে অর্থদণ্ডও কিন্তু করতে পারে অথবা মিনিমাম শাস্তি হতে পারে 5 বছর। তো এটা জানলেন যে 3 ধারা অনুসারে যদি অপরাধ হয়
এখন আমরা জানবো যে এরপরে 4 ধারায় তো আমাদের এখানে অনেক অপরাধ আলোচনা করা হয়েছে এবং শাস্তিও আলোচনা করেছে। সাধারণত এই আইনের 3 ক ধারা, এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো আইনের অধীনে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অন্যকে ফাঁসানোর জন্য বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ আপনি একজনকে ফাঁসানোর উদ্দেশ্যে, আপনার সাথে তার শত্রুতা ছিল পূর্ব, আপনি ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির দরজায় গিয়ে আপনি বিস্ফোরণ ঘটিয়েছেন, বোমা ফাটিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এটা অপরাধ সংগঠিত হোক বা না, অর্থাৎ বোমা ফাটুক বা না ফাটুক, আপনি চেষ্টা করেছেন, তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন, অন্য আইনের অধীনে আপনি অপরাধ করার যদি চেষ্টাও করে থাকেন, তাহলেও কিন্তু আপনার এখানে শাস্তি হবে। সর্বোচ্চ শাস্তি হবে এখানে আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড, সশ্রম বিনাশ্রম হতে পারে। এখানে মিনিমাম কিন্তু 3 বছর শাস্তি হতে পারে, সাথে অর্থদণ্ডও কিন্তু হতে পারে। তো বুঝতেই পারছেন, আপনি বোমা ফাটানোর চেষ্টা করেছেন, কারো দরজায় বা কারো বাড়ির ভিতরে বোমা ফাটিয়েছেন, তাকে ফাঁসানোর উদ্দেশ্যে ফাটিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ শাস্তি হবে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এখানে মিনিমাম শাস্তি উল্লেখ করেছে যে 3 বছর পর্যন্ত হতে পারে, সাথে অর্থদণ্ড হতে পারে। এরপরে আসেন যে 4 ধারায় কি ধরনের শাস্তির কথা উল্লেখ করেছে এই বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1908 যদি কোনো ব্যক্তি বিস্ফোরক পদার্থ দ্বারা বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়, মানুষের জীবন বিপন্ন করতে পারে বা গুরুতর অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, বিস্ফোরক দ্রব্য এখানে এটার মাধ্যমে যদি অপরাধটি করার জন্য ষড়যন্ত্র করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে 20 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, সাথে অর্থদণ্ড হতে পারে, অথবা এখানে বলেছে যে মিনিমাম শাস্তি হতে পারে তার এ ধরনের অপরাধ করলে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড কিন্তু হতে পারে। কি বুঝতেই পেরেছেন যে আসলে এই বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1908 অধীনে যদি কারো বিরুদ্ধে মামলা হয়ে যায়, এটা কিন্তু একটা কঠিন মামলা হিসেবে কাজ করে, ডেঞ্জারাস মামলা হিসেবে কাজ করে। মার্ডার মামলার সমতুল্য কিন্তু এই বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা যদি হয়ে যায় আপনার বিরুদ্ধে, এটা কিন্তু একটা মার্ডারের সমতুল্য আপনি ধরতে পারেন। লোয়ার কোর্ট তো আপনাকে সহজে জামিন দিবেই না, অর্থাৎ লোয়ার কোর্ট সাধারণত জামিন দেয় না। 6 মাসের মতো যদি কারাদণ্ড আপনি ভোগ করে থাকেন, তাহলে আপনাকে জামিন দিতে পারে, কিন্তু হাইকোর্ট থেকে আপনাকে অবশ্যই জামিন নিতে হবে। জামিন হাইকোর্টে আসলে অবশ্যই এটা সাধারণত দিয়ে থাকে, কারণ হাইকোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত, এখানে আসলে সহজে ফিরায় না। যদি এরকম গ্রাউন্ডস থেকে থাকে আপনার এই জামিন পাওয়ার, অবশ্যই আপনাকে দিবে। আর যদি গ্রাউন্ডস না থাকে, আপনি সরাসরি চার্জশিট দিয়ে দিচ্ছে আপনার বিরুদ্ধে, তদন্ত শেষ, আপনি অপরাধের সাথে জড়িত, তাহলে কিন্তু আপনার হাইকোর্টও নামঞ্জুর করতে পারে, আপনার কিন্তু সহজে জামিন দেবে না। তো এই আইনের 6 ধারায় কি বলা হয়েছে? 6 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি বিস্ফোরক দ্রব্য সরবরাহ করবে, অর্থাৎ এই বিস্ফোরক দ্রব্য তৈরি করার জন্য যে উপকরণগুলি আছে এটা যদি সরবরাহ করে, যে তিনি যদি গুদামজাত করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি কিন্তু যেই অপরাধের জন্য এটা করা হয়েছে, অর্থাৎ আপনি যদি একটা অপরাধে সাহায্য করার জন্য এই বিস্ফোরক দ্রব্য আপনি জমিয়ে রাখেন, বা এই বিস্ফোরক দ্রব্য তৈরি করার জন্য অর্থাৎ সাহায্যের জন্য যদি আপনি এটা করে থাকেন, তাহলে যেই অপরাধের জন্য আপনি এই সহায়তাটা করেছেন, সেই অপরাধের যে শাস্তির ব্যবস্থা রয়েছে, সেই শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আজকে জেনে যান, আসলে আমি বলবো যে একটা মার্ডার মামলা খাওয়ার থেকে কিন্তু একটা বিস্ফোরক মামলা খাওয়া খুবই খারাপ, কারণ এটা কিন্তু সহজে জামিন হয় না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন কিন্তু শাস্তি হয়েছে 3 বছর পর্যন্ত রয়েছে। অবশ্যই সেটা অপরাধের ধরন অনুসারে শাস্তি হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করে মানুষকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম।